নমস্কার, রুবি সোসাইটি এন্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে সকল ভিউয়ার্সকে শুভেচ্ছা। আসলে রুবি সোসাইটি এন্ড রিসার্চ সেন্টার খুবই নতুন একটি নন প্রফিট এনজিও এবং ওয়েস্ট বেঙ্গলে যেখানে এখন ৬,০০০-এরও বেশি এনজিও এই সোশ্যাল ওয়েলফেয়ারকে কেন্দ্র করেই কাজ করছে, সেখানে রুবি সোসাইটি এন্ড রিসার্চ সেন্টারকে তৈরি করার পেছনে একটাই উদ্দেশ্য যে আমরা মানুষের সাথে ফার্স্ট হ্যান্ড কন্ট্যাক্টে এসে তাদের সমস্যাগুলোকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বুঝে সেই জায়গায় কোনো সাহায্য হাত বাড়িয়ে দেওয়া বা কোনো সমস্যার সমাধান করতে চাওয়া। আসলে আমাদের রুবি সোসাইটি এন্ড রিসার্চ সেন্টারে যারা মেম্বার, তারা অর্ধেকেরও বেশি মেম্বার হচ্ছে যারা অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং বেশ কিছু সংখ্যক মানুষ আছেন যারা নার্সিং প্রফেশন থেকে বিলং করে। আমরা যারা অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট, আমাদের প্রাইমারি কনসার্নই হলো হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করা এবং ডাইভার্সিটিকে স্টাডি করা। তাই আমরা যখন ফিল্ড ওয়ার্কে যেতাম স্টুডেন্ট লাইফে, তখন আমাদের এভাবেই ট্রেনিং দেওয়া হতো যে কিভাবে মানুষের মধ্যে গিয়ে তাদের প্রয়োজনীয়তাটাকে বুঝে সেই অনুযায়ী তাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, বা বলা যেতে পারে যে তাদের কালচারটাকে তাদের মতো করে বুঝে তাদের প্র্যাকটিসগুলোর আন্ডারলাইন মিনিং গুলোকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী সেই সমস্যাটাকে বুঝে তার একটা সমাধানের চেষ্টা করা। কাজেই যতক্ষণ না আমরা মানুষের প্রকৃত প্রয়োজনীয়তাটা বুঝতে পারবো তাদের মতো করে, ততক্ষণ কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট করা সম্ভব হবে না। অন্যদিকে যারা আমাদের মেম্বার, যারা নার্স, তাদের ক্ষেত্রে বলবো তাদের মূল মন্ত্রই কিন্তু হচ্ছে কেয়ার অ্যান্ড কিওর। তো এই কেয়ার দেওয়াটা কিন্তু শুধুমাত্র পেশেন্টদেরকেই বা রোগীদের জন্যই নয়। নার্সিং প্রফেশনের একটা পার্ট হচ্ছে কিন্তু কমিউনিটি স্টাডি করা। কমিউনিটি স্টাডি একটা আলাদা পোর্শন থাকে যেখানে তারা মানুষদের সচেতনতার বা স্বাস্থ্য সচেতনতা নিয়ে তারা কাজ করে থাকে, এবং সেক্ষেত্রে যারাই যত্ন পান না এরম ধরনের যেসব মানুষরা আছেন, সেটা শিশু হতে পারে, প্রবীণ নাগরিক হতে পারে, নারী পুরুষ যে কেউ হতে পারে, তাদেরকে কিন্তু এরা সেই কমিউনিটির জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের সচেতনতার কথা বলে থাকেন, বা যে জিনিসগুলো চট করে বললে একটা হোম রেমেডি দেওয়া যেতে পারে সেই জায়গা থেকেও কিন্তু তারা সাহায্য করে থাকেন। রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টার মূলত আন্ডার প্রিভিলেজ, মার্জিনালাইজ মানুষদেরকে নিয়ে কাজ করে থাকে। রুবি কথাটার অর্থই হলো রিঅর্গানাইজিং দ্য আন্ডার প্রিভিলেজ ব্যাকওয়ার্ড ইন্ডিভিজুয়ালস। তাই যেসব নারী বা শিশু বা প্রবীণ নাগরিকরা যারা বঞ্চিত অবস্থায় আছেন বা যারা প্রান্তিকভাবে রয়েছেন, তাদের সমস্যাগুলোকে আমরা দেখার চেষ্টা করছি, এবং মূলত আমাদের কাজের উদ্দেশ্য হলো তাদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ইত্যাদি বিষয়গুলিকে বেশি করে দেখা। এছাড়াও আমাদের অন্যান্য কাজের মধ্যে পড়ছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং তৎক্ষণাৎ কোনো সাহায্য প্রদান। যদি কেউ কোনো কমিউনিটি বা কোনো মানুষ যদি হঠাৎ করে কোনো রকম সাহায্য প্রার্থী হন, আমরা তৎক্ষণাৎ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। ইনফ্যাক্ট লাস্ট যে আমফান হয়েছিল নন্দীগ্রামে, আমরা তারপরে একটা খাদ্য সামগ্রী বিতরণের একটা ত্রাণ অনুষ্ঠান করেছিলাম। ওখানে আমরা কিছুজন মানুষকে, দুস্থ মানুষদেরকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম, যাতে তারা কয়েকদিন একটু ভালোভাবে তাদের সংসারটা চলতে পারে। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি প্রথম কাজ, মানে আমাদের রুবি সোসাইটির পথ চলা শুরু হয়েছিল এই কাজটাকে দিয়ে। আর যেহেতু আমরা এখনো পর্যন্ত একটা কোভিড সিচুয়েশনে রয়েছি এবং আমাদের সোশ্যাল গ্যাদারিংস উচিত নয়, তাই আমরা ফ্রিকুয়েন্টলি কোনো জায়গাতে গিয়ে ভিজিট করে তাদের সাথে কাজ করতে এই মুহূর্তে আমরা পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে তাদেরকে ভার্চুয়ালি কোনোভাবে কন্ট্যাক্ট করা যায় কিনা, এবং সেক্ষেত্রে আমরা কিছু লাইভ প্রোগ্রাম করছি। যেমন আমরা সেপ্টেম্বর মাসে একটা প্রোগ্রাম করেছিলাম একটি গভর্নমেন্ট কলেজের সাথে কোলাবোরেশনে, যে উইমেন্স হেলথ নিয়ে তার একটা ওয়েবিনার করেছিলাম, এবং তারপর আমরা গত মাসে অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা ভার্চুয়ালি আয়োজন করেছিলাম। সেখানেও আমাদের মোটামুটি প্রচুর ভিউয়ার্স ছিলেন, এবং দেখা গেছে যে কিছু মানুষ তারপর আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে ডাক্তারবাবুর ফোন নাম্বার বা তার ঠিকানা পাওয়ার জন্য। এবং সবাই যে তারা ভিউয়ার্স মানি যে তারা খুব সচ্ছল পরিবার থেকে আসছে বা তারাই শুধুমাত্র উপকৃত হচ্ছে, এরকম কিন্তু নয়। বেশ কিছু ফোন এরকমও ছিল যারা সত্যি সাহায্য প্রার্থী।
এছাড়াও আমরা এই মাসে চেষ্টা করছি ডায়াবেটিস অ্যাওয়ারনেস মান্থটাকে পালন করার, যেখানে আমাদের ডাক্তারবাবু থাকবেন এবং কিছু সাবজেক্ট স্পেশালিস্টও থাকবেন যারা এই বিষয়টিকে নিয়ে তার অ্যাওয়ারনেস সম্পর্কে বা কিভাবে রোগগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারবো সেই নিয়ে আলোচনা করবেন। এভাবেই আমাদের কাজ এগিয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা হেলথ ক্যাম্প আয়োজন করার, বা কিছু শিশুদেরকে যদি আমরা কিছু বস্ত্র বা শীতের কোনো জিনিস প্রদান করতে পারি, আমরা সেটাও করার আমাদের প্ল্যান আছে। শুধুমাত্র কোভিড সিচুয়েশনের জন্য আমরা একটু ধীরে কাজ করছি, কিন্তু আমরা থেমে থাকছি না। তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট, আপনারা যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের অর্গানাইজেশনে যুক্ত হতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট দিতে পারেন, যেটা আমাদের সব থেকে বেশি দরকার, যাতে মানুষ প্রকৃতভাবে উপকৃত হয়। ধন্যবাদ। হ্যালো এভরিবডি, সবাইকে স্বাগত জানাই। উই আর considering November as the diabetes month, as November 14th happens to be the Diabetic Day, World Diabetic Day. ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে উদযাপন করা বা পালন করা, এটা আমাদের একটাই উদ্দেশ্য, কারুর মনে কোনো চিন্তা না বাড়িয়ে, কোনো টেনশন না বাড়িয়ে আমরা সবাইকে সচেতন করতে চাই, যাতে মানুষ সচেতনতা মানুষের মধ্যে বাড়ে এবং সেই ক্ষেত্রে সাবধান হতে পারে, এই রোগটাকে যাতে অনেকটা বেশি আটকানো যায়। Let me start my introduction on diabetes with a short story from Swami Vivekananda's life. We all know that Swami Vivekananda had to die a very early death because of diabetes. উনি যখন অসুস্থ ছিলেন, ওনার ভীষণ কমপ্লেইন ছিল একটা, বারে বারে প্রস্রাব পাওয়া। He had always complained of frequent urination, which was a cause of irritation for him, and it was also a reason obstructing him or stopping him from doing his normal works. So towards the end, once he said, মনে হচ্ছে আমার রোগটা সেরে যাচ্ছে, আমার অসুস্থতা সেরে যাচ্ছে। It seems as if I am being cured. My disease is diminishing day by day because the frequency of urination বা বারবার প্রস্রাব পাওয়া আমার কিন্তু অনেকটাই কমে আসছে। But he did not realize that it was due to renal failure. ওনার কিডনির সমস্যা হচ্ছিল, আস্তে আস্তে উনি কিন্তু মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছিলেন। And we all know that his life ended very early. আজকে ওনাকে যদি আমরা আরও পেতাম, না জানে আমাদের দেশটায় আরও কত আমরা উপকৃত হতাম, সমৃদ্ধ হতাম। So let us be very conscious on the disease. Let us take a pledge that we will make others also realize about the disease, make them aware of the disease, so that we can restrict the disease or stop the disease at the very onset. শুরুতেই যদি থামানো যায়, এই প্রচেষ্টাটা নিয়ে আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম অর্গানাইজ করেছি সবার জন্য, যাতে সবাই একটু কথা শুনে আমরা সচেতন হতে পারি, নিজেদের পরিবার, নিজেদের সমাজ, নিজেদের মানুষদের আমরা সুস্থভাবে বাঁচার জন্য অনুপ্রেরণা দিতে পারি। ডায়াবেটিস আমরা সবাই জানি যে ডায়াবেটিস মানে হচ্ছে সুগার লেভেলটা বেশি থাকে। We are all aware about the disease called diabetes by now. সুগার লেভেল বেশি থাকলে কি কি সমস্যা হতে পারে, সেগুলোর মেইন সেটা হচ্ছে খুব মানে ফ্যাটিগ এসে যাওয়া বা লেথার্জিক ফিল করা, এনার্জি কমে যাওয়া, নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো করতে আমরা যেভাবে করে থাকতে পারি সেই ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসা, দৃষ্টিশক্তি কমে আসা, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় যারা ডায়াবেটিক পেশেন্ট। This disease has no age limit.
বাচ্চাদের হতে পারে, বয়স্ক মানুষদের হতে পারে, মহিলাদের হতে পারে, পুরুষদের হতে পারে, যে কোনো মানুষেরই যে কোনো সময় হতে পারে। সো আমরা যদি এটা সম্বন্ধে একটু অ্যাওয়্যার হই, এটার কজেসগুলো জানতে পারি, রিজনগুলো জানতে পারি, এর পেছনে কি কারণ, কেন হচ্ছে ডায়াবেটিস, এটা যদি জানতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা এই রোগটাকে আটকাতে পারি। বিকজ ওয়ান্স ইউ আর এফেক্টেড উইথ ডায়াবেটিস, ইট উইল বি উইথ ইউ ফর লাইফ লং। তো ডায়াবেটিসের আরেকটা দিক হচ্ছে যে এটা দুরকম আছে মূলত। মেইনলি দেয়ার আর টু টাইপস, টাইপ 1 ডায়াবেটিস অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটা ফ্রিকোয়েন্সি একটু কম, সেটা একটু রেয়ার, একটু কম সংখ্যায় দেখা যায়। দিস ইজ বিকজ দ্য প্যানক্রিয়াস ডু নট ফাংশন প্রপারলি। In case of type 1 diabetes, pancreas stop or secrete very little or no insulin at all. So in that case, এই টাইপ 1টাকে আটকানো কিন্তু খুব মুশকিল, মানে এটা বাচ্চাদের মধ্যেও কিন্তু ভীষণভাবে দেখা যায়। The most frequent one is type 2. Type 2 ডায়াবেটিসের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এবং মোটামুটি এখন পর্যন্ত আমাদের দেশের যা রিডিং আছে, there are about 10 million cases in India per year. প্রতি বছর আমরা 10 মিলিয়ন কেস পেয়ে থাকি ডায়াবেটিক পেশেন্টদের। অ্যান্ড দ্য পিকচার ইন বেঙ্গল, আমরা বেঙ্গলকে বা কলকাতাকে বলা হয় যে ডায়াবেটিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো এখানে কিন্তু কলকাতার পার্সেন্টেজ ইজ অ্যাবাউট 12% অফ দ্য পপুলেশন ইজ এফেক্টেড। অল ওভার বেঙ্গল যদি দেখা যায় তাহলে মোটামুটি 3.5 to ওই about 6% of the population is affected. With highest population affected is in Howrah and Kolkata. So it is better that we become aware of the reasons, of the causes why diabetes, why people are affected with diabetes. তো এখানে মানে টাইপ 2 ডায়াবেটিস যেটা আমি বললাম, সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে, মহিলা পুরুষদের মধ্যে এবং বয়স্ক মানুষদের মধ্যে সব ক্ষেত্রেই পাওয়া যায়, দেখা যায়। টাইপ 2 ডায়াবেটিসটা মূলত লাইফস্টাইল ডিজিজ। ইট ইজ আ লাইফস্টাইল ডিজিজ ইন কেস অফ টাইপ 2 ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস। তো হোয়াট ইজ মেন্ট বাই লাইফস্টাইল ইজ দ্যাট the reason mostly behind it is obesity. In case of obesity, what happens is your the balance in the body is being disturbed. Sugar level maintain korar je functioning ta thake seita disturbed hoye jay. So insulin jotota secrete hocche, that doesn't become enough to control the blood sugar level in your body. In that case, blood sugar level ta barte thake. তো ডায়াবেটিস কিন্তু একটা সাইলেন্ট কিলার ইন দ্য সেন্স ইট ব্রিংস অ্যালং উইথ ইট মেনি মোর টাইপস অফ মরবিড ফ্যাক্টরস। মানে যেখানে অন্যান্য রোগ হলে পরেও সেটা সারতেও অনেক সময় লাগে। সামান্য যেমন স্কিন ডিজিজ, আইসাইট প্রবলেমস, এগুলো কিন্তু ভীষণ ফ্রিকুয়েন্টলি পাওয়া যায় ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে। সো আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু আপনাদের কাউকেই ভয় দেখাতে চাইছি না, শুধু এটুকু বলার যে এটা যেমন ফ্রিকোয়েন্সি বেশি, যেমন পাওয়া যাচ্ছে, যেমন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, এটাকে কন্ট্রোলও কিন্তু খুব ভালোভাবে করা যায়। ডায়াবেটিস যাদের আছে তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক রিজনও অনেক সময় আমরা পাই, বা একটা হাই পার্সেন্টেজ আছে যেখানে ফ্যামিলি হিস্ট্রি কাউন্টস। সো যাদের ফ্যামিলিতে এরকম পেশেন্ট আছে, বাবা, কাকা, মামা, মানে মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, যে কোনো দিক থেকে, তারা কিন্তু আরও বেশি সচেতন হওয়া উচিত। তাদের অনেকটা বেশি সচেতনতা দরকার। তারা যদি একটা বয়সের পরে একটু ফুড হ্যাবিটস, একটু লাইফস্টাইল একটু কন্ট্রোল করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডায়াবেটিক স্টেজটাকে আটকানো যায়, পিছিয়ে দেওয়া যায়। তো আমি আপনাদের কাছে আজকের প্রোগ্রামের একটাই কথা বলবো যে আমরা আপনাদের সামনে একজন ডাক্তারকে পেয়েছি আমরা, যিনি আপনাদের সামনে এসে এই রোগটা সম্বন্ধে বলবেন। যেমন আমরা কিছু এফেক্টেড পার্সন, মানে যারা ডায়াবেটিক রয়েছে,
তাদেরও পেয়েছি যাদের কথা আপনাদের শোনাবো, এটা বলার জন্য, এটা জানানোর জন্য যে হতাশ হবার কিছু নেই। আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে সেখানে কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে না। লাইফ ডাজন্ট এন্ড when you are diagnosed with diabetes. It is very much controlled. It can be very much controlled. Medication will help you, and along with it, simple exercises, change in your lifestyle, in your food habits, in your diet patterns can bring about a lot of change. আর সেটা থেকে কিন্তু আপনি অনেক বেশি এটা ডিজিজটাকে আটকাতে পারবেন, লিমিট রেখে দিতে পারবেন, এই ডিজিজ আপনাকে ডিস্টার্ব করবে না। We have celebrity players also who are diabetic patients. আপনারা ওয়াসিম আকরামের নিশ্চয়ই ক্রিকেটের জানেন। He has been a diabetic patient for very long, কিন্তু ওনাকে দেখে কি বোঝা গেছে যে he is diabetic? তো এইরকম কিন্তু কন্ট্রোল করা যায়। এই জিনিসটা আমরা ওই জন্যই আপনাদের এই প্রোগ্রামটা আজকে আপনাদের সামনে আনছি, যাতে আপনারা শুনবেন, শুনে একটু সচেতন হবেন, মানুষকে সচেতন করবেন, বন্ধু বান্ধবদের সচেতন করবেন, নিজের পরিবারের লোকজনকে সচেতন করবেন, সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে সুস্থ জীবন যাতে কাটাতে পারেন। আমি আশা করছি আপনারা সঙ্গে থাকবেন, এই প্রোগ্রামটা পুরোটাই দেখবেন, দেখে নিশ্চয়ই আমাদের ফিডব্যাক জানাবেন। সবাইকে শুভকামনা জানিয়ে, আর মানে এখনকার যা পরিস্থিতিতে আমরা পড়েছি, সবসময় একটা আতঙ্কের মধ্যে না থেকে চারিপাশে যা হচ্ছে সেটা থেকে দেখে নিয়ে, শিখে নিয়ে, সচেতন হয়ে নিয়ে এগিয়ে যাওয়া। আজকের যে করোনা পরিস্থিতি, সেখানেও কিন্তু আপনারা বারবার শুনছেন যে করোনার ক্ষেত্রে যাদের কোমরবিড ফ্যাক্টরস আছে, মানে যাদের এই করোনা হচ্ছে একরকম, সেই ভাইরাস অ্যাটাক করছে সেটা একরকম, কিন্তু যাদের মধ্যে ডায়াবেটিস আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে কন্ট্রোল করতে বা করোনাকে ফাইট করতে অনেক বেশি লড়তে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকের এই পরিস্থিতির জন্যও কিন্তু আমরা এই অনুষ্ঠানটা মনে করছি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। ইউ উইল বি, আই হোপ ইউ উইল বি উইথ আস until the whole program and will benefit from this and make people aware, make your dear ones aware, and will be able to have a happy, peaceful life ahead. Wish you all the best. Thank you. Hello friends, I am Mahimanda Bharam. I am 9 years old. Today I will tell you how to manage your type 1 diabetes. First of all, you have to control your sugar. Your sugar should be in the level of 100 to 200. You have to do balanced diet or carb counting. And you have to do physical activities, or you can do exercise. It will keep your sugar maintained. And if you are going anywhere, so you have to keep one bag with you. So in that bag you have to keep all your things. For example, sugar machine, your insulin, insulin needle, insulin refill, and glucose tablets, some food items. So it will help you when traveling. If your sugar is in hypoglycemia or hyperglycemia, please do not panic. And now there are some questions that I will answer. So first question is, what was your age of detection? My age of detection was 7 years. Then, what prompted you to go for the diabetes test? Mainly, what were your symptoms? My symptoms was stomach paining, not feeling well, and again vomiting. Second, what was the first thought coming to your mind after being detected as diabetes? In my mind, the thought was coming that why only I have diabetes. What is your cope-up strategies like diet plan, morning walk, exercise? Do you think this is necessary for you? Yes, this is necessary for me and all who have no diabetes. Then also they have to do it. Then, do you measure your body weight regularly? Yes, I measure my weight regularly. Do you feel irritated or frustrated by the
foods that suddenly imposed on your daily routine or lifestyle? Yes, I was frustrated, but then I settled. Then, what are the post-diabetic problems you have noticed? Like poor eyesight, leg pain, complex changing of skin, surface skin itching. Yes, when I was detected diabetes, then my legs were so pain. Do you feel any social stigma or lack of social acceptance or showing more sympathy by the family? Yes, but then my doctor and my family members supported me and motivated me with so many things. Then I settled. And now I will tell you something. Nowadays there is coronavirus, so we have to take some more precautions. Like if you are anywhere, if you are at home also, so sanitizer should be with you. Suppose anyone is coming to your house and then you have to do mask. You have to wear mask. Then if you are going to an market or anywhere, so one mask and one shield. It's a precautions. And you have to wash your hands again and again. Okay? So always stay motivated, stay positive, stay motivated, stay happy, stay safe and stay at home. Always say type 1 diabetic life as fantastic life. Hello friends, I am Manasvi Mandar Bhadang, type 1 diabetic since May 2018 when I was 10 years old. Friends, today I will answer some questions which are related to type 1 diabetic life. Let's get started. Friends, the first question is, what prompted you to do your type 1 diabetes test and mainly what were the symptoms? So friends, my symptoms was continuously losing weight and becoming thin. The second question is, what was the first thought came to your mind after being detected with type 1 diabetes? Friends, the first thought which came to my mind was, what is diabetes? Because I was only 10 years old, I don't know, I was not knowing that what was diabetes. So friends, the fourth question is, what were your cope-up strategies when you detected with type 1 diabetes? So friends, my cope-up strategies was, I have a proper diet plan, I have my exercise plan. If I wake up a bit early in the morning, I go for a morning walk. Friends, the next question is, do you measure your weight regularly? Yes friends, I personally check my weight regularly because it helps me in maintaining my weight and also maintaining my sugar level. Friends, the next question is, do you feel irritated or frustrated after being listened with the rules which is being applied after being detected with diabetes? Yes friends, when I detected diabetes, I was very frustrated and irritated with the rules because if my sugar is higher than 200, I don't have to eat any sweets. So I was a little frustrated with that, but after that I settled. Friends, the next question is that do you face any post-diabetes problems like eyesight and leg pain or anything else? So friends, yes, I was facing a problem which is leg pain after being detected with diabetes. Friends, the next question is, do you feel irritated by the sympathy given by the fellows? Yes friends, as I detected with diabetes, some people around me were saying that why diabetes is affected to her, she is very cute, she is so small, like that kind of things. But with the help of my doctor, my parents, my family, I recovered that, and now if any people say it, I only say that, do you want to take my injections? Okay, then take it. But they then say, no Baba, no, I will not take. So that's the problem. So I just say that don't give sympathy if you don't have to do anything for them. So with these lines, bye bye friends. আমি সেটা নিয়ে কি করি সে নিয়ে একটু বলতে চাই।
আমার প্রায় 9-10 বছর আগে আমাদের পাশেই একটা মাঠে দুর্গাপুজোর সময় একটা ক্যাম্প হয়েছিল, হেলথ ক্যাম্প। তো সেখানে সবাই যেমন ব্লাড টেস্ট করে, নানা রকম টেস্ট করে, আমিও গেছিলাম। আমার যখন ব্লাড টেস্ট করা হয় তখন আমাকে ওখানে বলে যে আপনার তো ব্লাড সুগার আছে। শুনে তো প্রথম একটু ভয় পেয়ে গেছিলাম যে এই বয়সে আমার ব্লাড সুগার ধরা পড়লো, এরপর কি করব, কিভাবে কি স্টেপ নিতে হবে। যাই হোক, তারপরে প্রপার ওয়েতে গিয়ে আমি আবার টেস্ট করাই। তো সেখানে আমার ব্লাড সুগার খুব বেশি না হলেও ছিল। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি আমাকে বলেন যে এক্সারসাইজ, হাঁটা এইসব করলে কন্ট্রোলে থাকবে, আর খাওয়া অবশ্যই কন্ট্রোল করতে হবে, কি কি খেতে হবে না খেতে হবে উনি বলে দিলেন। সেইভাবে আমি উইদাউট মেডিকেশনে প্রায় 3-4 বছর চালিয়েছিলাম। তারপরে আমার সুগারটা আরেকটু বাড়তে থাকে। তখন ডাক্তার বলল যে না, একটা আপনাকে অল্পই ডোজের ওষুধ দিতে হবে, তাতে আপনার কন্ট্রোলে থাকবে, নাহলে অনেক সময় সাইড এফেক্ট হয়। তো আমি লাস্ট 5 to 6 ইয়ার্স ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, তাতে আমি সুগার আমার কন্ট্রোল আছে। তার সাথে আমি প্রাণায়াম, যোগাসনও করি আর হাঁটা চলাও করি। মোটামুটি এইভাবে কন্ট্রোলে রেখেছি, কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে একটু আপ ডাউন আমার করতেই থাকে। সুগারের থেকে আমার যদি সাইড এফেক্ট বা সুগার হওয়াতে কি হয়েছে সেটা যদি বলা হয়, তাহলে বলবো যে আমার চোখের পাওয়ার হয়েছে। আর আমার খুব মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে, সেটা আমার খুব নেলস খুব ভেঙে যায়। তাছাড়া আর এমনি কিছু আমার শারীরিক প্রবলেম নেই। সবাই যেমন ভয় পায় যে সুগার আছে, এই করবি না সেই করবি না, আমি কিন্তু মোটামুটি একটু অনিয়ম মাঝে মধ্যে একটু করেও ফেলি, কিন্তু সেই ভয় পাই না, মোটামুটি ঠিক আছি আমি। এমন কিছু না যে সুগার হলে একটা আতঙ্কে থাকতে হবে, সেই জিনিসটা নেই। তো আমি এটাই বলবো সবাইকে যে যদি কারোর ব্লাড সুগার ধরা পড়ে তাহলে কেউ ভয় পাবে না, অন্তত নিয়মগুলো মেনে খাওয়া দাওয়া কন্ট্রোল করে, এক্সারসাইজ করে, নিয়মিত ওষুধ খেয়ে আপনি কিন্তু সুস্থ জীবন পেতে পারেন। আমি এখন একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট। তো বেসিক্যালি এটা আমার ডায়াবেটিকটা ডায়াগনোস হয়েছিল ফার্স্ট 10 ইয়ার্স ব্যাক। তো তখন একটা নর্মাল রুটিন চেক আপ আমার বডিতে হচ্ছিল। তো সেই সময় জাস্ট আমার টেস্টে ডায়াবেটিসটা বেরোয়। তো তারপরে আমি ডক্টর কনসাল্ট করি। তো সেই মুহূর্তে আমাকে ডক্টর কিছু ওষুধ দেয়, সেটাকে নিয়ে আমি কন্টিনিউ চলছি। ইনফ্যাক্ট আমি রেগুলার ইন্টারভ্যাল আমি আমার ডক্টরের সাথে কনসাল্ট করছি, অ্যান্ড যেভাবে ডক্টর সাজেস্ট করছে সেভাবে নিজের ডায়েট খাচ্ছি, এবং যা উনি যে রেস্ট্রিকশনে থাকতে বলছেন সেটাকে ফলো করছি। অ্যান্ড ফর্চুনেটলি আমার আমি যদি HbA1c যেটা করি কোয়ার্টারলি, সেটা আমার স্ট্যান্ডার্ড একই জায়গায় আছে, 6.1 and 6.3 মধ্যেই ভ্যারি করছে। তো সেমনিভাবে আমি যে সুগারের যে সিমটমসটা, সেটাকে অমনিভাবে আমি অবজার্ভ করি না। বাট হ্যাঁ, কি হয়, আমার পায়ের ফিটটা একটু ড্রাই হয়ে যায়, স্কিনটা। তো সেটা আছে, একটু ইচিং হয় মাঝে মধ্যে, একটু পায়ে ব্যথা হয়, এগুলো তো আছে। বাট হ্যাঁ, আমি অবশ্য ড্রিঙ্ক করি না, স্মোকও নট ইন রেগুলারে, মাঝে মাঝে কখনো স্মোক করে ফেলি। বাট আই নো এটা শরীরের পক্ষে ভালো নয়। বেসিক্যালি আমি এটা ফিল করি যে আমার এটা হেরিডিটারি মেবি, কারণ আমার বাবার খুব হাই সুগার ছিলেন, হি ওয়াজ এ হাই ডায়াবেটিক, অ্যান্ড আমার কাকা, পিসি সবাই ডায়াবেটিক ছিলেন। তো আমি জানতাম হয়তো এটা হেরিডিটারি থ্রুতে আমার মধ্যে আসবে। বাট সামহাউ আমি ম্যানেজ করছি, কোনো অসুবিধা তো আমি দেখছি না, অ্যান্ড সব ঠিকঠাক চলছে। 2009 সালে আমার ডায়াবেটিক ধরা পড়ে। তখন আমার প্রচন্ড পরিমাণে খিদে হতো, এবং এত পরিমাণেই খেতাম যে আমার ওয়েট গেইন করে।
তারপরে আমি রাত্রে একদিন আমার অসহ্য পিঠে যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাটা এতটাই মারাত্মক হয় যে আমি পাশ ফিরতে পারি না এবং একটা শ্বাসকষ্ট অনুভব করি। তখন আমাকে আমার বাড়ির থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আমার ডাক্তার শ্রী গৌতম বরাল আমার উপসর্গগুলো বুঝতে পেরে আমাকে ব্লাড টেস্ট করতে দেয়। সেই ব্লাড টেস্টে আমার ডায়াবেটিস এবং লিভার বাল্কি, হাই কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারিনের মাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আমি রীতিমতন সত্যি ভয় পেয়ে যাই। ডাক্তারবাবু আমাকে প্রচণ্ড পরিমাণে মেন্টাল সাপোর্ট দেন। উনি বললেন যে আমাকে উনি যে নির্দেশ দিয়েছিলেন আমি সেই মতন চলতে থাকি, যেমন মর্নিং ওয়াক, এক্সারসাইজ, সকালবেলা চিনিটাকে সরিয়ে রাখা, তৈলাক্ত মাছ, মশলাদারযুক্ত খাবার, এগুলো আমি রীতিমতন অ্যাভয়েড করি। তার সেই অনুযায়ী আমি 2009 থেকে এখন পর্যন্ত আমার আর সেরকমভাবে ডায়াবেটিস অতিরিক্ত পর্যায়ে যায়নি। এছাড়া আমি কোনোদিনই কোনো রকমের নেশার মধ্যে আমি নিজেকে জড়াইনি, যেমন পান, জর্দা, গুটকা, পান মশলা বা স্মোক করা বা ড্রিঙ্ক করা, এইগুলো আমার কোনোদিনই নেই, এখনও নেই। যার জন্য আমার ডায়াবেটিসের পরিমাণটা থাকলেও সেটা অতিরিক্ত পর্যায়ে যায়নি, আমাকে কোনোদিন ইনসুলিনও নিতে হয়নি। তা এইরকমভাবে আমি চলছি। আমার শরীরের থেকে যে ধরনের রোগগুলো দেখা যখন দিয়েছিল, সত্যি তখন আমি খুব মুষে পড়েছিলাম। কারণ সমাজে তো পজিটিভ নেগেটিভ কথা বলা মানুষ রয়েছেই, তা সেই নেগেটিভটাকেই তখন মনে হয় যেন এটাই বোধহয় ঠিক। সেই নেগেটিভ থেকে আমাকে বের করেছে আমার মেয়ে, আমার দিদি, বোন, দিদির ছেলে, বোনের মেয়ে, এরা প্রত্যেকে আমাকে প্রচণ্ড পরিমাণে মেন্টাল সাপোর্ট দেয়। সেই সাপোর্টটাকে ভিত্তি করে আজ আমি এখনও সুস্থ। বর্তমানে আমি এখন অনেক ভালো আছি। বর্তমানে যদিও আমার চোখের প্রবলেম একটা রিসেন্ট ধরা পড়েছে, 2 চোখে ক্যাটার ধরা পড়েছে। চশমা পাওয়ার আমার বরাবরই ছিল, সেটা ডায়াবেটিসের জন্যই নয়, সেটা আমার আগে ডায়াবেটিস হওয়ার আগে থেকেই ছিল। এখন আমি বর্তমানে অনেকটাই সুস্থ। তাই আমি সেই সংস্থা যারা আমাকে এখানটায় এনে কিছু বলতে দিয়েছে তাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। আজকে আমার আর বলার কিছু নেই, আমি এইটুকুনি বলে আমি আমার শেষ করছি। নমস্কার। গত 2 বছর আগে প্রথম আমার এলিভেটেড ব্লাড সুগার লেভেল ধরা পড়ে। এখন গত 6 বছর ধরে আমি ট্রাইগ্লিসারাইডের ওষুধ খাই। তো আমার ডাক্তার বলেছিলেন যে এই হাই ট্রাইগ্লিসারাইড লেভেল যাদের থাকে তাদের ক্ষেত্রে এই সামান্য বেশি, মানে 126 ফাস্টিং ব্লাড সুগার লেভেল ছিল এবং সেটা খুব একটা অস্বাভাবিক কিছু না, তুমি লাইফস্টাইল মডিফিকেশন করো। উনি আমাকে রেগুলার এক্সারসাইজ, একটু ডায়েট করার কথা, এরকম মানে ডায়েট, একটা প্রপার ডায়েট ফলো করার কথা অ্যাডভাইস করেছিলেন। কিন্তু সেই সময় আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম জিনিসটা, যে 126 ঠিক আছে। তারপর সেটা বাড়তে 150 অ্যারাউন্ড ফাস্টিং থাকতো। সেই সময় থেকে আমি নিজের ডায়েটটা একটু চেঞ্জ করি বলতে যেমন চায়ে চিনি খাওয়া বন্ধ করে দিই, মিষ্টিটা মানে মেপে খাই। আসলে মিষ্টি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তো বলে মিষ্টি জাতীয় রান্না, মিষ্টি রান্না, মিষ্টি, এগুলো দিয়ে আমি মানে এগুলো খেতে আমি খুব পছন্দ করি। তো সেগুলোকে আমি একটু আধটু কন্ট্রোল করার চেষ্টা করি এবং সেইভাবে, এবং তার সাথে ওষুধও আমার চলতে থাকে। এবার এই বছরে যখন লকডাউন শুরু হয় তারপরে যেটা হয়েছিল, তখনও যে মাইল্ড ডোজের যে ওষুধ আমি খেয়েই যেতাম কিন্তু সুগার, তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আমার প্রচণ্ড না গায়ে হাত পায়ে ব্যথা করতো, প্রচণ্ড একটা ফ্যাটিক আর ভীষণ মানে একটা সব কিছুর ওপর ইরিটেটেড হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেটেড লাগা খুব হচ্ছিল। কিন্তু সেই সময় ভেবেছি হয়তো লকডাউনের জন্য মেন্টাল প্রেশারে আমার এরকম হচ্ছে, বাড়ির মধ্যে বন্দি, কোনো দিন এরকম থাকিনি, খুব মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম সেই সময়। প্লাস হচ্ছে খুব ক্লান্তি থাকতো, কোনো কিছু আমার করতে ভালো লাগতো না সেই সময়। তবে লকডাউনটা যখন শেষ হলো তখন আমি আবার একটা, যেরকম আমি নিয়মমাফিক প্রতি 4-5 মাস 6 মাস অন্তর ব্লাড টেস্ট করাই, লিপিড প্রোফাইল ইত্যাদি, সেরকম করালাম। তখন 325 ফাস্টিং, এবং যেটা আমাকে মানে প্রচণ্ড শক হয়ে গিয়েছিলাম, 325 ফাস্টিং, সঙ্গে HbA1c সেটা 9.3, মানে ভীষণ ওই সময়টার জন্য বেশ কিছুদিন খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম এত এলিভেটেড ব্লাড সুগার লেভেল দেখে।
তারপরে আমার ডাক্তার, আমার ডায়াবেটোলজিস্ট যিনি, উনি আমাকে ওষুধ তো চেঞ্জ করে দিলেনই, প্লাস হচ্ছে উনি এবারে খুব স্ট্রিক্টলি বললেন যে তুমি ডায়েটটা যেরকম বলছি সেরকম ফলো করো, প্লাস হচ্ছে তোমাকে এক্সারসাইজ করতেই হবে, তোমাকে ওয়েট লস করতেই হবে, কারণ তুমি অনেক ওভারওয়েট, এবং এই ওভারওয়েটটাও কিন্তু এই এনহ্যান্সড সুগারের কারণ, ব্লাড সুগারের কারণ হতে পারে। তো তখন থেকে আমি অ্যাকচুয়ালি অ্যাজ আ ডায়াবেটিক পেশেন্ট নিজেকে ট্রিট করতে শুরু করলাম এবং নিজেকে কন্ট্রোল করতে শুরু করলাম। নিজের ডায়েট প্ল্যান চেঞ্জ করলাম, ডাক্তার যেরকম বলেছেন সেরকমভাবে করার চেষ্টা করলাম। ফলে তারপর ধীরে ধীরে আমি দেখলাম যে মানে আফটার এভরি 15 days আমি টেস্ট করতাম সবটাই, মানে টিপি এবং ফাস্টিং এবং টিপি, এবং প্রত্যেক মাসে একবার করে HbA1c, এবং দেখা গেল যে ধীরে ধীরে আমার ব্লাড সুগার লেভেল কমতে শুরু করলো। এখন আমি ডায়েটটা মেন আমার ফোকাস করেছি আমার ডায়াবেটিসকে অ্যাডজাস্ট করার জন্য আমার ডায়েটের ওপর, এবং আমি দেখেছি এটা সবচেয়ে বেশি কার্যকরী। কারণ আমি কিন্তু এখনও এক্সারসাইজটা যে খুব নিয়ম করে রোজ করতে পারি বা করছি সেরকম নয়, কিন্তু জুলাই মাসের 325 থেকে এখন আমার ফাস্টিং 325 থেকে এখন আমার ব্লাড সুগার লেভেল হচ্ছে ফাস্টিং 123। তার মানে আমি অনেকটাই কন্ট্রোল করে নিজেকে কমিয়ে আনতে পেরেছি, এবং HbA1cও তার সাথে কমেছে, মানে HbA1c 9.3 থেকে 7.1-এ এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে। লাস্ট 15-20 দিন আগে আমি টেস্ট করিয়েছি, 15 দিন আগে আমি টেস্ট করিয়েছি। তা আমার যেটা মনে হয়েছে, আমার যখন আমি 325 ফাস্টিং দেখেছিলাম তখন আমার প্রচণ্ড আমি যে শকড হয়েছিলাম সে ব্যাপারটা আমার চলে গেছে, এবং এখন আমি জিনিসটাকে খুব পজিটিভলি নিয়েছি। তার কারণ একটা হচ্ছে যে এরকম একটা ডায়েট ফলো করার ফলে যেটা হয়েছে, আমি কিন্তু ডায়েট ফলো মানে একদম সব কিছু বাদ দিয়ে, আমার ডক্টর একেবারেই আমায় অ্যাডভাইস করেননি, উনি যেভাবে বলেছেন আমি সেইভাবে, মানে অ্যাকচুয়ালি খাবারের পরিমাপটাকে মেপে খাওয়া আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং এইটা ফলো করেই আমার ওজন অনেকটাই কমেছে। আমি 8 কিলো ওয়েট লস করেছি, এবং তার সাথে, এবং এই ওয়েট লসটাই অ্যাকচুয়ালি আমাকে খুব পজিটিভিটি দিয়েছে, মানে যে না আমার সাথে তো ভালোই হচ্ছে, আমার তো ভালো লাগছে এখন নিজেকে। হ্যাঁ, তো সেইটাকে আমি খুব পজিটিভলি নিয়েছি। ডায়াবেটিস হওয়া মানে লাইফটা একটু কন্ট্রোলড হয়ে যায় ঠিকই, কিন্তু লাইফটা তো শেষ হয়ে যায় না। ডায়াবেটিস মানে একটা ভয়ের ব্যাপার ঠিকই, কারণ চারপাশের লোক, আপনি যত না ভয় পাবেন চারপাশের লোক আপনাকে প্রচুর ভয় দেখাবে, এই কিডনি খারাপ হয়ে যাবে। স্পেশালি আমার চোখে খুব পাওয়ার, খুব ছোটোর থেকেই তোর চোখটা খারাপ হয়ে যাবে, একদম তুই অন্ধ হয়ে যাবি, গ্লুকোমা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কিডনি খারাপ হয়ে যাবে, আরও অনেক রকম, তোর এমনি ট্রাইগ্লিসারাইড বেশি, তোর হার্টের প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। এই কথাগুলো শুনতে ভালো লাগে না। এখন তো কন্ট্রোলে, এখন মনে হয় আর কিছু সেরকম কিছু আমার হবে না। তবে হ্যাঁ, আমি কেয়ার করি। আমি যেমন এখন নিয়ম করে চোখটাও দেখাতে শুরু করেছি ডক্টর আই স্পেশালিস্টের কাছে, যে না যেহেতু আমার সুগার লেভেলটা বেড়ে গেছে। আমি ডায়াবেটিসকে পজিটিভলি নিয়েছি। হ্যাঁ, আমার যেরকম চারপাশের লোকেদের কনসার্নে এই সমস্ত কথা বলাটাকে আমার ভালো, এই ধরনের কথাটা আমার ভালো লাগে না, কিন্তু ঠিক সেই রকমই আমার বাড়ির লোকজন বা আমার অফিস কলিগরা যখন আমরা একসাথে লাঞ্চ করি, তখন তারা যখন আমার সামনে মিষ্টি খাওয়াটা অ্যাভয়েড করে, বা আমি একটাও যদি কিছু মুখে দিতে যাই, তারা যখন একটা চোখ পাকিয়ে আমার দিকে তাকায় যে দিদি তুমি খেও না, তখন আমার খুব ভালোই লাগে, কারণ মনে হয় তারা তো আমাকে ভালোবাসে, তারা তো আমার কেয়ার করছে, তাই জন্যই আমাকে বলছে। আমি ডায়াবেটিসটা, হ্যাঁ, এটা তৈরি হলে মানুষের মনে একটা প্রেশার তৈরি হয়, এটা হলে মানুষের মনে একটা প্রেশার তৈরি হয় বটে। আর আমার ক্ষেত্রে একটু অন্যরকম, তার কারণ আমার ক্ষেত্রে আমার বাবার বাড়ির দিকে বা আমার মামার বাড়ির দিকে কারোরই সুগারটা, ব্লাড সুগারটা নেই, তাই হঠাৎ করে এই টাইপ 2 ডায়াবেটিসটা অ্যাকোয়ার করার জন্য একটু তো খারাপ লেগেছে যে বাড়িতে কারণ নেই। স্পেশালি আমার জন্য কেউ মিষ্টি আনে না, কেউ মিষ্টি খায় না, কিন্তু ঠিক আছে, আমি এখন এটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এটার জন্য আমার কোনো ফ্রাস্ট্রেশন, কোনো দুঃখ কিছু নেই।
খাই তো এখনও রসগোল্লা খাই, সপ্তাহে একটা খাই। কাজেই এটা নিয়ে এত মন খারাপ করে বাঁচার কোনো কারণ নেই। আর এখন কিন্তু এই যে রোজকার ডায়েট প্ল্যান, এই যে একটু এক্সারসাইজ, এই যে একটু হাঁটাহাঁটি, একটু স্কিপিং, এগুলো এনজয় করি। আর একটা কথা হচ্ছে, এই যখন কোভিড সিচুয়েশন শুরু হলো তখন সবাই যেটা ভয় দেখিয়েছিল, যখন মানে কোভিড সিচুয়েশন শুরু হওয়ার সময় তো আমি সেইভাবে ডায়াবেটিক ছিলাম না, কিন্তু যখন আনলক শুরু হলো তখনই আমার অ্যাকচুয়ালি এত হাই হয়ে গিয়েছিল। তখন থেকে অফিস যেতে হতো, রাস্তায় বেরোতে হতো, তো সবাই সেটা নিয়ে খুব চিন্তা করতো, বাড়ির লোকেরা, যে এত হাই সুগার লেভেল, ও রাস্তায় বেরোচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি খুব একটা পার্সোনালি সেটাকে ভয় পাইনি। আমার খুব একটা টেনশন সেই নিয়ে আমি করিনি, এবং আমি কোভিড পজিটিভ হয়েছি, কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেমটা সেরকম মানে আলাদা করে ডায়াবেটিক হওয়ার জন্য কোনো রকম প্রবলেম বেশি হয়নি। আমি সেটাকেও মানে ওভারকাম করতে পেরেছি। তো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে আমার সবার জন্য আমার শুভেচ্ছা যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আমার নাম তুষারকান্তি সরকার। আমার বর্তমান বয়স হচ্ছে ৭৯। আচ্ছা, আর প্রথম আমার এই সুগার ধরা পড়ে বলতে, আমি এখানে আড্ডা মারতাম ডাক্তার এস.কে বাসুর কাছে, সকলে মিলে আমরা বসে আড্ডা মারছিলাম। হঠাৎ একদিন ডাক্তার বাসুকে আমি জিজ্ঞেস করলাম যে রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে বাথরুম পায়, বাথরুম পেয়ে যেন তখন যেন ধরে রাখতে পারি না, যেন এই পড়ে যাচ্ছে এরকম। বলে আপনি একবার সুগারটা টেস্ট করে নিন। সুগার টেস্ট করালাম। সেই সময় বোধহয় ওই সকালবেলা না খেয়ে আবার খাবার পর 2 ঘন্টা পর যে আবার রক্ত দিয়ে যে করলাম, তাতে দেখা গেল যে ওইটায় 45 এরকম টিপ বেরিয়েছিল। আমার ঠিক এখনো মনে নেই, অনেকদিন আগেকার, তবে ওইরকম ওর বেশি নয়। তারপরে বললো যে আপনার জাস্ট লাইন থেকে আপনি বেরিয়ে গেছেন, রাখতে বেরিয়ে গেছেন, এখন থেকে যদি কন্ট্রোলে থাকেন তাহলে ভালো। আমি কি করতে হবে? বললো আপনাকে একটা ওষুধ দিচ্ছি, সেটা রেগুলার ব্রেকফাস্ট খাবার পর ওটা খাবেন, আমলচক 5। সেটা আমি আজ 10-15 বছর কি তার হয়তো একটু বেশি কম হবে, ওই ওষুধটা এই ব্রেকফাস্টের পর খেয়ে যাই। মাঝে একবার ভুলে গেছিলাম, মানে আমি একটু বাইরে ছিলাম, ওটা খাওয়া হয়নি তখন। তারপরে এসে দেখি আবার সেই ওই বাথরুমের প্রবলেমটা হচ্ছে। করতে গিয়ে দেখলাম 160 উঠে গেল ওই খাবার পর যে 2 ঘন্টা পর যে করলাম, দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে কন্ট্রোল করলাম। সেই তখন থেকে, মানে আজ থেকে 10-15 বছর আগের থেকে আমার বৌমা সকালবেলা যে চা দেয় সেটা উইদাউট সুগার, উইদাউট মিল্ক, দিয়ে বিস্কুট দুটা খাই। তারপরে ব্রেকফাস্ট খাবার পর ওই ওষুধটা খাই। এরকম ভাবেই চলছে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে সুগারটা যে ধরা পড়বার পর আমার কিন্তু কখনো মনে হয়নি যে এটা একটা বিরাট রোগ হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি, তা নয়। আমায় অসুখ করেছে, আমি ওষুধ খেতে হবে, ওষুধ খেলে আমি সুস্থ থাকবো, এবং যদি ওষুধ না খাই তাহলে সুস্থ থাকবো না। সেই হিসাবে আমি কিন্তু তখন থেকে মেনটেন করছি, বা এই অসুখ করেছে বলে কাউকে বলবো না, আমার একটা ভয় ভীতি এসছে, তা নয়। কিন্তু আমি এ নিয়ে কোনো ক্যাজুয়াল ভাবে ছিলাম, এবং সেই হিসাবেই ওষুধ খাচ্ছি এখনো, স্টিল নাও রোজ ওষুধ খাই ব্রেকফাস্টের পর। আর রোজ আসনও করি, রোজ হাঁটাচলাও করি, বাজার হাটও করি, সবকিছু বাড়ির সব রকম কাজে, কারণ আমার ছেলের পক্ষে বা বৌমার পক্ষে তো শুধু বাজার হাট করা সম্ভব না, আমি সবকিছু করি। সুতরাং আবার আসনও করি। খাওয়া দাওয়ার মধ্যে আমার একটু রেস্ট্রিকশন খুব। আগে যেরকম রাত্রিবেলা যে সংখ্যাটা খেতাম খাওয়া, সেটা কিন্তু অন্তত 50% কমিয়ে দিয়েছি। এই করেই আমার জীবনযাত্রা চলছে। নমস্কার, আমার নাম স্বাগতা ব্যানার্জি। আমি আজ আপনাদের সাথে আমার লাইফের কটা ঘটনা শেয়ার করতে চাই। তো আজ
আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা হলো ডায়াবেটিস রোগ। আমি আমার ফ্যামিলিতে দেখেছি, আমার দাদু, আমার ঠাকুরদা, ওনার ডায়াবেটিস ছিল, উনি ডায়াবেটিসের রোগী ছিলেন অনেক বছর ধরে। আমার কাকাও দেখেছি এই বয়স পর্যন্ত কিন্তু উনি ডায়াবেটিসের যে একটি ইঞ্জেকশন হয় ইনসুলিন, উনি কিন্তু এই ইনসুলিনের সাহায্য নেন, এখনও পর্যন্ত উনি ইনসুলিন ইঞ্জেকশনটা নিচ্ছেন। তো কোথাও গিয়ে আমার মনে একটা চিন্তা, আমার মনে একটা ভয় কাজ করেছে যে পরবর্তীকালে হয়তো আমার মধ্যেও এই রোগটা আসতে পারে। তো যখন প্রেগনেন্সিতে একদম লাস্ট ট্রাইমেস্টারে আমার যখন ব্লাড টেস্ট করা হলো, তখন আমি দেখলাম যে আমার কিন্তু ডায়াবেটিস রোগটা কিন্তু আমার ব্লাডে চলে এসেছে। তো আমি স্বভাবতই ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ডাক্তারের পরামর্শ মতো খাওয়া দাওয়া ঠিক করেছি, নিয়মের বাইরে কিছুই করিনি। ওষুধ যা আমাকে খেতে বলেছিলেন, উনি আমাকে মেটফর্মিন দিয়েছিলেন এই ব্যাপারে, এই রোগটার মানে এই যেহেতু ব্লাড টেস্টের এই রিপোর্টটা হয়েছিল, মেটফর্মিন দিয়েছিলেন। আমি ওষুধ যা দিয়েছিলেন আমি সব খেয়েছি, এবং নিয়ম করে যেটা ঠিক টাইমে খাওয়া, ঠিক টাইমে ঘুম, সবটাই কিন্তু ঘড়ি ধরে। তো আমি সেটাকে মেনটেন করেছি, এবং উনি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়েছিলেন আমাকে, আমি সেটাও চেষ্টা করেছি যতদূর সম্ভব করার। বুঝতেই পারছেন লাস্ট ট্রাইমেস্টারে কতটা শারীরিক পরিবর্তন হয়। তো আমি সেই সব কিছু করেছি, করে কিন্তু আমার কিন্তু হেলদি বেবি হয়েছে। এবং যে ব্যাপারটা আমি ভয় পাচ্ছিলাম যে আমার বংশে ডায়াবেটিস আছে, তো হয়তো আমার আসতে পারে, এবং যেহেতু প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়েছিল, তারপর আমি দেখলাম যে ধীরে ধীরে পরবর্তী যে কটা ব্লাড টেস্ট আমি করিয়েছিলাম আমার টাইম টু টাইম, তো দেখলাম আস্তে আস্তে কিন্তু সেই যে ব্লাড সুগারের যে লেভেলটা, সেটা কিন্তু কমতে 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 আজ 5 বছর হয়ে গেল, আমার কিন্তু কোনো সেই ধরনের ডায়াবেটিস কোনো লক্ষণই নেই। আমি রিসেন্ট ব্লাড টেস্ট করিয়েছি, আমি সেই জন্য এত জোর গলায় বলতে পারছি যে আমার ব্লাড রিপোর্টে কিন্তু কোনো ডায়াবেটিস কোনো কিছু কিন্তু লক্ষণ কিন্তু নেই। তো আমি সবাইকে, আপনাদেরকেও এই কথাটাই বলবো যে ডায়াবেটিস নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এটা পুরোটাই একটা লাইফস্টাইল রোগ। আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে ঠিকভাবে মেনটেন করতে পারেন, আপনি যদি ওষুধ ঠিক সময় খেতে পারেন, আপনি যদি এক্সারসাইজটা করতে পারেন রেগুলারলি, আপনার খাওয়া, আপনি সারাদিনে যেটা খাচ্ছেন সেইটাই যদি ছোট ছোট পোর্শনে আপনি সারাদিন ধরে খান, তাহলে এটা আপনার অনেক উপকার দিতে পারে। আর এই সব কথাই কিন্তু আমাকে আমার যিনি ডাক্তার ছিলেন, উনি কিন্তু আমাকে সব কথাই কিন্তু বুঝিয়েছিলেন। তো সেই কারণে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি শুধু বলতে পারি যে ডায়াবেটিস রোগটাকে হারানোর জন্য কিন্তু বিশাল কিছু ওষুধপত্র বা বিশাল কিছু যে আপনার লাইফস্টাইল একেবারে 180 ডিগ্রি চেঞ্জ করতে হবে, এসব কিছুই না। যেটা দরকার সেটা হলো আপনার একটুখানি ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তি যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি যখনই নিজের সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপারটাকে, আপনার সমস্ত লাইফস্টাইল, যদি আপনি স্মোক করেন, যদি আপনি অ্যালকোহল কনজিউম করেন, আপনি যদি এইগুলোকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকাংশে এই রোগটাও কিন্তু কন্ট্রোলে থাকে। তো আমি এখন সবাইকে এটাই বলবো যে অযথা ভয় পাবেন না, আপনি আপনার লাইফস্টাইলটাকে কন্ট্রোলে রাখুন, ডায়াবেটিস আপনি এটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। তাহলে এখানেই আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার। Greetings of the day to one and all. This is Ujjwani Bishwas, and I am here to talk about a much feared disease which is becoming more and more common in people day by day, diabetes. I have been a diabetic patient for quite a few years, and since then things have gone awry and has barred me from living a normal day-to-day life. As we all are well known of the symptoms of the said disease that include muscle atrophy, in a few cases weakening of eyesight or blurred vision, frequent urination, increased hunger and the like, and that there are 2 types of diabetes. I have come across of these symptoms
and is affected with type 2 diabetes mellitus. Moreover, I am also affected with hypothyroidism, which aggravates blood pressure and all diabetes. Through all these years of being affected, I have taken medications to control it, as diabetes could be controlled but not totally cured. Never have I ever smoked tobacco or consumed alcohol, which is why it must be known that this disease in my body is hereditary. I have been struggling a lot with diabetes and a couple of other common diseases, but trying to cope up with them by keeping myself busy in working in and out of the house so that I won't have to live a sedentary life. I urge the viewers who are affected by the same disease to undertake coping mechanisms like exercising or working out, and to never leave the medications or put them up on hold. Thank you.